ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। যশোরে জুলুসের বর্ণাঢ্য র্যালি, দেশ ও জাতির জন্য দোয়া। রাজবাড়ীর দরবার শরীফে হামলার ঘটনায় আসামি অজ্ঞাত ৩,৫০০, সতর্ক অবস্থানে পুলিশ। তৌহিদি জনতার নামে মরদেহ পোড়ানোর ঘটনায় আন্তর্জাতিক ষড়যন্ত্র, বলছে বিএনপি। নির্বাচনকে বাধা দেওয়ার অপচেষ্টা। কাল শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচার। ক্যাম্পাসের বৈষম্যহীন সম্প্রীতির পরিবেশ গড়ার প্রতিশ্রুতি আবিদুরের। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৫, আহত অন্তত ১৩ জন। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি সঞ্চারী মজুমদার। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা দেশে যশনে জুলুসে মানুষের ঢল নামে। ভোর থেকেই হামদ, নাত ও জিকিরে মুখর নগর। ব্যানার, ফেস্টুন নিয়ে কেউ হেঁটে, আবার কেউ ট্রাক কিংবা পিকআপের ওপর চেপে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এছাড়াও দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় দোয়া। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের মুরাদপুর সুন্নিয়া মাদ্রাসা থেকে বের হয় দেশের সবচেয়ে বড় জশ্নে জুলুসের মিছিল। এতে ঢল নামে লাখো মানুষের। হামনাতের সুরে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। এ উপলক্ষে জোরদার করা হয় নিরাপত্তা। আজকের এই খুশির দিনে সেই প্রিয় নবীর জন্ম বেলাদত বার্ষিকীতে আমরা আনন্দ উদযাপন করছি। যে রসুল না হলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই রসুলের প্রেমে আজকে আমরা সবাই এখানে এসেছি। নীলফামারীর সৈয়দপুরের জিআরপি থেকে বের হয় উত্তরবঙ্গের সবচেয়ে বড় বর্ণাঢ্য জশ্নে জুলুস। আলোচনা সভা শেষে সারা বিশ্বের মুসলমানদের কল্যাণে দোয়া করা হয়। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে মিলাদুন্নবীর র্যালি বের হয়। পরে সভায় বক্তারা মহানবীর জীবনাদর্শ অনুসরণ করার আহ্বান জানান। জিকির আর দুরুদ পাঠের মধ্য দিয়ে রাজশাহীর খানকা শরীফ মোড় থেকে জশ্নে জুলুসের মিছিল বের করে মুক্তারিয়া দরবার শরীফ। দিনটি উপলক্ষে নবীজির বিভিন্ন বাণী সম্বলিত পতাকা নিয়ে ময়মনসিংহের লালকুঠি দরবার শরীফ থেকে বের হয় পবিত্র ঈদে মিলাদুন্নবীর মিছিল। খাগড়াছড়িতে ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে জশ্নে জুলুসের মিছিল শেষে পৌর ঈদগা মাঠে আয়োজন করা হয় বিশেষ দোয়ার। এছাড়াও সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, ফরিদপুর, হিলি সহ সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপন করা হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পবিত্র ঈদে মিলাদুন্নবীর আয়োজন নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ আছে আমাদের সাথে। আলমগীর, চট্টগ্রামে তো দেশের সবচেয়ে বড় যশনে জুলুসে মিছিলের আয়োজন করা হয়। এই মুহূর্তে সেখানে কি কি আনুষ্ঠানিকতা চলছে? আমরা আগে থেকে যেটা জানিয়ে আসছিলাম, চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সবচাইতে বড় যে জশ্নে জুলুস কিংবা শোভাযাত্রা, সেটা চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে এবং শেষ হয়ে এখন একটু আগে জোহরের নামাজ শেষ হলো। আসলে মানুষের এত বেশি ঢল ছিল, আমরা মূল যে মাঠ জামে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মাঠে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি। একটু আগে এখানে নামাজ শেষ হয়েছে, এখানে নামাজ ইমামতি করেছেন যিনি পাকিস্তান দরবারে কাদেরিয়ার সাজ্জাদানশীল, যিনি আজকের এই জশ্নে জুলুসের যিনি নেতৃত্ব দিয়েছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। এবং আপনারা জানেন যে সকাল থেকে জামিয়া মাদ্রাসার মাঠ থেকে সেই জশ্নে জুলুস শুরু হয় এবং এই জুলুসে 10 লক্ষাধিক মানুষের সমাগম হয় এবং মানুষের এত বেশি ঢল ছিল। আসলে আরেকটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে, এই চট্টগ্রামের যশনের জুলুসে তো লাখো লাখো মুসল্লির সমাবেশ ঘটেছে, সেক্ষেত্রে একজন ভিড়ে মারা গেছেন, তার মরদেহ কোথায় রাখা হয়েছে সেই বিষয়ে একটু জানাবেন আমাদের। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম, এত বেশি মানুষের ঢল ছিল। এক
তীব্র গরম এবং চাপে পড়ে মারা গেছে। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে এবং চাপে পড়ে আর 2জন শিশু আহত হয়েছে বলে আমরা জেনেছি। আসলে চট্টগ্রাম মুরাদপুর যেটা জামিয়া মাদ্রাসা থেকে বের হয়ে যাওয়ার পথ, ওখানে ফ্লাইওভারের কারণে রাস্তা কিছুটা সরু হয়ে গেছে। এই কারণে আসলে এত বেশি মানুষের চাপ আসলে সামলানো ওই বৃদ্ধর পক্ষে আসলে সম্ভব হয়নি। আমরা যেটা জেনেছি চাপে পড়ে এবং গরমে, যেহেতু গরম আছে, গরমের কারণে উনি মারা গেছেন। এবং আপনি দেখছেন আসলে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে আসলে বাসে করে, ট্রাকে করে মানুষ এখানে অংশ নেন এবং চট্টগ্রামের বাইরে থেকেও আমরা জানি যে ট্রাকে, বাসে করে মানুষ এই জশ্নে জুলুসে অংশ নেন। তারা বলছেন যেহেতু হযরত মুহাম্মদের আজকে শুভাগমন উপলক্ষে তাদের যে আনন্দ শোভাযাত্রা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়া এসেছেন এই আনন্দ উপভোগ করতে, উদযাপন করতে তারা আজকের এই বিশাল মিছিলে সমবেত হন এবং সেখানে দরুদ শরীফ, মিলাদ এবং কিয়ামের মাধ্যমে তারা দিনটি উদযাপন করেন। এবং এখানে প্রচুর পরিমাণে সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে, গরিবের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মোটামুটি শান্তিপূর্ণভাবে আজকের মিছিলটা শেষ হয়েছে। একটু আগে জামিয়া মাদ্রাসায় জোহরের নামাজ শেষ হয়েছে এবং এরপর এখানে মিলাদ কিয়াম হবে এবং দরবারে কাদিরা যিনি সাজ্জাদাসীন আজকের শোভাযাত্রা যিনি নেতৃত্ব দিয়েছেন আল্লামা সাবের শাহ, তিনি দেশ এবং জাতির কল্যাণ কামনা করে একটু পরে মোনাজাতে অংশগ্রহণ করবেন। চট্টগ্রাম থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ। এই মুহূর্তে ঈদে মিলাদুন্নবীর আরও আয়োজন নিয়ে জানাতে আমাদের সঙ্গে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, আজকে তো ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা ইসলামী সংস্কৃতির বিভিন্ন আয়োজন রয়েছে সারা দেশে। সিলেটে এই মুহূর্তের আয়োজন নিয়ে জানাবেন। দেখুন, সারা দেশের মতো সিলেটেও কিন্তু ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে এই যে ঈদে মিলাদুন্নবীর যে আয়োজন সেটা কিন্তু পালিত হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের সুবানীঘাট এলাকায় এবং এখান থেকে বাংলাদেশ আঞ্জুমানে তালামি যে ইসলামিয়ার সংগঠনের পক্ষ থেকে একটি বিশাল র্যালি কিন্তু এই মুহূর্তে বের হওয়ার প্রস্তুতি চলছে। এবং এই উপলক্ষে আমরা দেখেছি যে সকাল থেকেই এই সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের প্লেকার্ড এবং বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছেন এই এলাকাটি। এবং এই যে র্যালিটি এখান থেকে বের হয়ে মূলত নগরীর নায়রপুল, জেল রোড, এভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করবে এবং পরবর্তীতে কিন্তু আসলে একটি সভাও রয়েছে এবং এর আগে কিন্তু একটি আলোচনা সভাও করেছেন এবং এখানকে যারা অংশ নিয়েছেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু আসলে সিলেটের বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন। তারা বলছেন যে এটি অত্যন্ত একটি আনন্দের দিন এবং এটি মহানবীর যে বার্তাগুলো ছিল সেই বার্তাটি পৌঁছে দেওয়ার একটি দিন। এবং তারা যে বিষয়টি জানিয়েছেন আমাদেরকে যে এই দিনের মাধ্যমে আসলে মুসলিম উম্মার যে এক ধরনের যে ব্যাঘাত ঘটেছে কিংবা যেই মুসলিম উম্মার বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যেভাবে আসলে বিশ্ব শান্তি যেভাবে নষ্ট হচ্ছে, এখান থেকে আসলে সেই শান্তি যাতে প্রতিষ্ঠিত হয় সেই বার্তাটি তারা দিতে চান। এবং তারা বলছেন যে আসলে ঐক্যের যে ফাটল ঘটেছে মুসলিম উম্মার মধ্যে সেই ফাটলটি যাতে আর না ঘটে এবং সবাই যাতে একসঙ্গে বিশ্ব শান্তি এবং বিশ্ব ঐক্য প্রতিষ্ঠা করতে পারেন সেই লক্ষ্যে আসলে তারা কাজ করবেন, এই বার্তাটি তারা এখান থেকে দিতে চান। এবং তারা বলছেন যে আসলে মহানবীর যে বার্তা রয়েছে, মহানবীর যে জীবন দর্শন রয়েছে সেটি আজকের দিন থেকে এখান থেকে তারা আসলে প্রচার করতে চান, এরকমটি আসলে তারা বলেছেন। এবং আমরা দেখেছি যে এই দিবসটিকে ঘিরে কিন্তু আসলে মুসল্লিদের মধ্যে, ধর্মপ্রাণ যারা মুসল্লি রয়েছে তাদের মধ্যে এক ধরনের ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করেছে এবং এখানে নানা শ্রেণী পেশার এবং নানা বয়সের কিন্তু এখানে মানুষরা এসে জড়ো হয়েছেন এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে সিলেট সদর উপজেলা থেকেও তার মানুষরা কিন্তু এখানে এসে এই মোবারক যে র্যালিটি রয়েছে সেখানে এসে জড়ো হয়েছেন। এবং বিভিন্ন মাদ্রাসার, বিশেষভাবে উল্লেখযোগ্য যে বিভিন্ন মাদ্রাসার যে ক্ষুদে শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে আসলে উপস্থিত হয়েছেন এবং তারাও এখানে তাদের নিজেদের উৎসাহ উদ্দীপনা নিয়ে দিবসটি পালন করবেন এমনটি তারা প্রত্যাশা করেছেন। এবং এখানকার যারা আয়োজক যারা রয়েছেন তারা বলছিলেন যে এই যে দিবসটিকে ঘিরে সিলেটের নানা ধরনের আসলে কর্মসূচি রয়েছে এবং দিনব্যাপী আসলে নানা ধরনের কর্মসূচি থাকবে, বিশেষ করে বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসায় বিভিন্ন ধরনের দোয়া মাহফিল থাকবে, সিন্নি বিতরণ থাকবে, এই ধরনের নানা কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু তারা এই দিবসটি পালন করার চেষ্টা করছেন আজকে। এবং তাদের একটিই কথা, যাতে করে এই যে দিবসটিকে ঘিরে মহানবীর যে বার্তাটি ছিল, সেই বার্তাটি আসলে বিশ্বব্যাপী তারা ছড়িয়ে দিতে চান এবং সেই লক্ষ্যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই আসলে মূলত তারা
কাজ করতে চান এবং বিশ্ব শান্তি এবং বিশ্ব ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কিংবা বাংলাদেশে বর্তমানে যেভাবে অরাজকতা সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে সেগুলো যাতে আসলে কমে আসে, সেই জন্য দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে এসে এই যে মহানবীর বার্তা সেটি ধারণ করার জন্য তারা আসলে সবাইকে আহ্বান জানাচ্ছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সময়ের মধ্যেই আসলে মিছিলটি শুরু হওয়ার যে প্রস্তুতি সেটি শুরু হয়েছে এবং মিছিলটিও অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। এবং সেই মিছিলকে ঘিরে ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ব্যানার, প্লেকার্ড এইসব নিয়ে কিন্তু আসলে এখানকার যারা মুসল্লিরা আছেন তারা কিন্তু সমবেত হয়েছেন এবং বিভিন্ন ধরনের আসলে বিভিন্ন বয়সের শিশুরাও কিন্তু এখানে এসেছে। পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন গাড়িও কিন্তু আসলে সুসজ্জিত করা হয়েছে এই মিছিলটিকে ঘিরে। এবং মিছিলটি আসলে বলা হয় যে সিলেট ঢাকার পরে কিন্তু সিলেটে সবচেয়ে বড় এই মিছিলটি হয়ে থাকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে। তো সিলেটে ঈদে মিলাদুন্নবী উদযাপনই এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে ঈদে মিলাদুন্নবীর সবশেষ আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে রাজধানীর বিভিন্ন স্থানে বর্ণাঢ্য যশনে জুলুস পালিত হয়েছে। সারা দেশ থেকে আসা হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেন। মানবতার মুক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন হয়েছিল জানিয়ে অংশগ্রহণকারীরা বলেন, একমাত্র বিশ্বনবীর আদর্শই সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। আজ থেকে ১৫০০ বছর আগে হানাহানি আর অনাচারে লিপ্ত আরব জাহানে তাওহীদ আর শান্তির বার্তা নিয়ে আসেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাই ১২ই রবিউল আওয়াল প্রিয় নবীর জন্মের দিনে সমগ্র মুসলিম উম্মাহ শান্তি ও মুক্তির আনন্দে মাতে। চারদিকে ধ্বনিত হতে থাকে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার স্লোগান, হাতে লাল সবুজ আর কালেমা খচিত ঝান্ডা। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আঞ্জুমানে রাহমানিয়া মইনিয়া মাঝভান্ডারের উদ্যোগে আয়োজন হয় জশ্নে জুলুস বা বর্ণাঢ্য র্যালি। শনিবার বেলা ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে দোয়েল চত্বর হয়ে হাইকোর্টের সামনে থেকে আবার একই স্থানে এসে শেষ হয় জুলুস। অংশগ্রহণকারীরা বলছেন, রসুলের ভালোবাসায় শান্তিতে থাকুক মুসলিম উম্মার প্রতিটি মানুষ। রাসূল এই দুনিয়াতে আগমন করেছে এবং উনি না আসলে এই দুনিয়া সৃষ্টি হতো না। এই জন্য সবচেয়ে ঈদের শ্রেষ্ঠ ঈদ হলো ঈদে মিলাদুন্নবী। আমাদের বাৎসরিক ঈদের সবচেয়ে ঈদ হলো ঈদে মিলাদুন্নবী। আমরা আজকের এই দয়াল নবী জুলুস উপলক্ষে করিয়া উসিলা করিয়া আল্লাহ পাক যেন এই দেশের মানুষকে শান্তিময় দান করে। সর্বকুলের শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী থেকে পেয়েছি, এই জন্য খুশি উদযাপনে আজকে আমরা এখানে এসেছি। মহান আল্লাহর কাছে আমরা এটাই চাইবো, এই রহমতের দিনের উসিলায় যেন গোটা বিশ্বের মধ্যে মুসলিমদের মধ্যে শান্তি সম্প্রীতি সৃষ্টি করেন। আয়োজকেরা বলছেন, বর্তমান বিশ্বে যে যুদ্ধ বিগ্রহ ও অশান্তি চলছে তা নিরসনে বিশ্বনবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই। বারোই রবিউল আওয়াল উদযাপনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকেও বের হয় আনন্দ শোভাযাত্রা। ধর্মপ্রাণ মুসলমানেরা বলছেন, অশান্ত বিশ্বকে শান্তির ছায়াতলে আনতে দরকার বিশ্বনবীর আদর্শ অনুসরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও শিক্ষা অনুসরণে মিলবে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি, কেননা এর মাঝে রয়েছে সর্বপ্রকার কল্যাণ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৌহিদি জনতার নামে দরবার শরীফে আক্রমণ ও কবর থেকে তুলে লাশ পুড়িয়ে দেওয়ার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত বিএনপির মিলাদ মাহফিলে কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ বলেই এত হিংসা ও হানাহানি চলছে। যারা বিএনপিকে ভারতপন্থী বলছে তারা নিজেরাই বাংলাদেশপন্থী নয় বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি সবসময় বাংলাদেশ ও জনগণের পক্ষে কাজ করেছে, ভবিষ্যতেও করবে বলে জানান বিএনপি নেতা। আমার কেন জানি মনে হচ্ছে ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। আমরা আমাদের এই বয়সে আমরা কিছুটা পাকিস্তান আমলও দেখেছি, তখন ছোট, তখন তো মাজার আক্রমণের কথা শুনিনি, তখন তো আমরা
মাজারের কোনো লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সকাল 10:30টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হয় এই বৈঠক। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়দও বৈঠকে অংশ নেন। বৈঠকের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে দলীয় সূত্রে জানা গেছে আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং চলমান বৈশ্বিক কূটনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন স্থানে হামলা, মাজারে ভাঙচুর, কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি পক্ষ এ ধরনের কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, দেশ একটি অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। সরকার শক্ত অবস্থানে না থাকায় দেশে নৈরাজ্যে বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নূরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। এছাড়া উন্নত চিকিৎসার জন্য নূরকে দ্রুত বিদেশে নেওয়ার আহ্বানও জানান তিনি। বিভিন্ন ভাঙচুর হয়েছে, মাজার ভাঙা, কি মাজার থেকে লাশ ওঠা হয়েছে, কবর থেকে লাশ সব ভাঙাচুর করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। আগামীকাল শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে ক্যাম্পাস ও হল ঘুরে ঘুরে শিক্ষার্থীদের হাতে ইশতেহার, লিফলেট বিতরণ করছেন তারা। এদিকে সাইবার আক্রমণের পাল্টাপাল্টি অভিযোগ করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। এক্ষেত্রে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যর্থ বলেও অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সাইবার বুলিং যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ মঙ্গলবার। নির্বাচন উপলক্ষে সোমবার রাত 8টা থেকে টানা 34 ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুন, আর তো শেষ মুহূর্তের প্রস্তুতি এখন চলছে, নির্বাচনের সবশেষ তথ্য নিয়ে জানাবেন। ক্যাম্পাসে কি অবস্থা দেখতে পাচ্ছেন প্রচারণার? নির্বাচনে কিন্তু আর মাত্র একদিন বাকি। আগামী রোববার কিন্তু নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে। গত 26 সেপ্টেম্বর থেকে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, সেটা আগামী 7 সেপ্টেম্বর নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে। সেই শেষ মুহূর্তে কিন্তু প্রার্থীরা নির্বাচনী প্রচারণা জোরে সোরে চালাচ্ছে বলা চলে। আজ যেহেতু শনিবার, ক্যাম্পাস বন্ধ, অন্যদিকে সরকারি ছুটি থাকায় কিন্তু এই নির্বাচনী প্রচারণাগুলো চলছে হল কেন্দ্রিক। হলে তারা শিক্ষার্থীর কাছে যাচ্ছেন, রুমে রুমে যাচ্ছেন, তাদের ব্যালট নাম্বার বলছেন এবং নির্বাচনের দিন তাদের ব্যালটে যেন ভোট পড়ে সেই জন্য তাদের ইস্তেহার, তাদের যে দিক নির্দেশনা, তাদের যেই শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণের যেই দাবি, সেগুলো কিন্তু তারা তুলে ধরছেন তাদের কাছে, যেহেতু তারা যেন ভোটটি পায়। সকালবেলা থেকে কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমরা সকালবেলা সূর্য সেন হলে ছাত্র দলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম, তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচনী প্রচারণা শেষে। তিনি বলছিলেন কিন্তু শিক্ষার্থীদের যেই দাবি, সেই দাবি পূরণ হতে যাচ্ছে 9 সেপ্টেম্বরের তারা জানবেন কে প্রার্থী হচ্ছেন ডাকসু নির্বাচনের, এবং শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি সে যেই একটি অভিযোগ করেন নির্বাচন কমিশনের প্রতি, সেটি হলো যে বিগত সময় করে আসছিল সাইবার বুলিং নিয়ে। সাইবার বুলিংয়ের শিকার হওয়ার পরও যে রিটার্নিং কর্মকর্তা যে রয়েছেন তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে কিন্তু এই অভিযোগ করেন। একই অভিযোগ করেন কিন্তু দুপুরে বিজয় 71 হল নির্বাচনী প্রচারণা শেষে আমাদের সাথে কথা বলেন ছাত্র শিবিরের পদপ্রার্থী যে আবু সাদিক কায়েম। তিনি কথা বলে কিন্তু একই অভিযোগ করেন যে গত 2 সপ্তাহ ধরে
নির্বাচন কমিশনের কাছে সাইবার বুলিংয়ের শিকার হয়ে তাদের প্রার্থীরা অভিযোগ জানালেও কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেয়নি, এক প্রকার ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশনে। এছাড়াও কিন্তু তিনি আরেকটি কথা বলেন যে নির্বাচনী যে সেন্টার রয়েছে, বুথ রয়েছে, সেগুলো পর্যাপ্ত নয় এবং শিক্ষার্থীদের লোকেশনের থেকে তাদের অবস্থান অনেকটা দূরে হওয়ার কারণে অনেক শিক্ষার্থী হয়তো আসবেন না, এই ব্যাপারটি কিন্তু তুলে ধরেন এবং তিনি দাবি জানান যেন দ্রুততার সঙ্গে নির্বাচন যে সেন্টারগুলো রয়েছে, বুথ রয়েছে, সেগুলো যেন বৃদ্ধি করা হয়। এর পরপরই কিন্তু কথা বলেন যে কাদের বাক্সাসের প্রতিনিধি, তিনি কিন্তু কথা বলেন আমাদের সাথে, সেও কিন্তু একই সুরে কথা বলেছেন যে নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের একটি বড় ভূমিকা রয়েছে। তারা যেন যে অভিযোগগুলো আমলে নিয়ে তা দ্রুত ব্যবস্থা করে, দ্রুত অভিযোগগুলো সমাধান করে শিক্ষার্থীদের মনে যেন সুষ্ঠু নির্বাচন হবে সেই আশ্বাসটুকু তারা কিন্তু দিতে পারেন। অপরদিকে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু বারবার বলছেন যে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, যারা এসব পেজ থেকে অপপ্রচার চালাচ্ছে তাদের অ্যাডমিন থেকে শুরু করে তাদের যে প্রার্থীরা করছেন তাদের প্রার্থীর প্রত্যাহার করা হবে বলে কিন্তু হুমকি দিয়েছেন। সবকিছু মিলিয়ে নির্বাচন প্রচারণা কিন্তু পুরোদমে চলছে এবং আশা করা যায় আগামী 9 সেপ্টেম্বর সুষ্ঠু একটি নির্বাচন হবে এমন প্রত্যাশা সকলের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ডাকসু নির্বাচনের সবশেষ মুহূর্তের প্রচারণা চলছে, এই বিষয়ে তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও সব ধর্ম বর্ণের মানুষের জন্য বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি। সবার অধিকার নিশ্চিতে যারা কাজ করবে তাদেরকেই ডাকসু নির্বাচনে বিজয়ী করার আহ্বান তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীকে নারী বা পুরুষ হিসেবে গণনা করা হবে না বলেও জানান ছাত্রদলের এই প্রার্থী। রাজনৈতিক অপসংস্কৃতি গোটা দেশকে যেভাবে ধ্বংস করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভবিষ্যতে তার বাইরে রাখা হবে বলেও জানান তিনি। আমরা গণতন্ত্র এবং ভোটাধিকারের প্রতি যথেষ্ট সহনশীল এবং শ্রদ্ধাশীল। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গোটা বাংলাদেশের মানুষকে উপহার দিতে চাই, যেখানে কেউ হেরে গিয়ে অভিযোগ করবে না, কেউ জিতে গিয়ে যে হেরে যাবে তার উপর অন্যায় করবে না। সামগ্রিকভাবে যে জিতে যাবে সবাই যেন জিতে যায়, সবাই যেন সম্মিলিতভাবে কাজ করে। জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা। তবে অনেক প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। প্রার্থীরা বলছেন তফসিল ঘোষণার আগেই বহিরাগতদের নিয়ে সমাগম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়েছেন অনেক প্রার্থী। নির্বাচন কমিশন বলছে আচরণবিধি ভঙ্গের অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উৎসবমুখর ক্যাম্পাস, চলছে প্রচারণা। কয়েকটি সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে বহিরাগতদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীদের নিয়ে প্রচারণা চালিয়েছেন অনেকে। 25 জনের বেশি একসাথে জমায়েত হওয়া যাবে না, কিন্তু আমরা দেখতেছি যে কিছু স্বতন্ত্র প্যানেলের প্রার্থী তারা হচ্ছে 25 জনের অধিক মানুষজন শিক্ষার্থীদের নিয়ে তারা হলগুলোতে প্রচারণায় নামছে। যে স্পষ্ট বলা আছে আচরণবিধিতে যে শুধুমাত্র শিক্ষার্থী ব্যতীত এই নির্বাচনে অন্য কেউ হচ্ছে প্রচারণা অংশ নিতে পারবেন না, কিন্তু আমরা দেখতে পারি যে হচ্ছে শুধুমাত্র শিক্ষার্থী কেন, শিক্ষার্থী ছাড়া আর বাকি সবাই হচ্ছে এই প্রচারণা অংশ নিচ্ছেন। আমাদের নির্বাচন কমিশন থেকে যেই অর্থের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমরা শুনছি যে সেই অর্থের পরিমাণ আসলে বিভিন্ন জায়গায় ছাড়িয়ে যাচ্ছে লিমিট। নির্বাচন কমিশন বলছে এরই মধ্যে আচরণবিধি ভঙ্গের কিছু মৌখিক ও আনুষ্ঠানিক অভিযোগ পেয়েছেন, যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেই অভিযোগগুলো আমরা পেয়েছি সেই অভিযোগ পাওয়ার পরপরে আমরা সংশ্লিষ্টদের কাছ থেকে এই বিষয়ে তাদের বক্তব্য গ্রহণ করে অতি দ্রুত যেই অপরাধ ঘটছে বা যেই আচরণটা লঙ্ঘন হচ্ছে তার উপর নির্ভর করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। ডাকসু নির্বাচনে ভিপি পদে 10 জন, জিএস পদে 9 জন সহ মোট প্রার্থী 179 জন। ভোট আগামী 11 সেপ্টেম্বর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে: জনবল সংকটে কুমিল্লা সিটিতে এক যুগেও বাড়েনি নাগরিক সেবা। 242টি পদের বিপরীতে মাত্র 67 জন।
সুনামগঞ্জের সীমান্তবর্তী পর্যটন এলাকার বেশিরভাগ রাস্তাই বেহাল, ভোগান্তির পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে শুক্রবারের ভাঙচুর ও অগ্নিসংযোগের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকালে দলটির কার্যালয়ে একজন নেতাকর্মী এলেও কেন্দ্রীয় নেতাদের দেখা যায়নি। বিকেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দলের কর্মসূচি রয়েছে, তবে কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা দেয়া হতে পারে জানিয়েছেন নেতারা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কার্যালয়ের এক পাশে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মিছিল নিয়ে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে একদল লোক। এর আগে গত 30শে অগস্ট সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস খালে পড়ে 5 জন নিহত হয়েছেন। আহত 20 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের বেপরোয়া গতি ও ভাঙাচোরা সড়কের কারণে দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। শনিবার সকালে নোয়াখালী চৌমুহনী থেকে যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাত্রা করে আনন্দ পরিবহনের একটি বাস। সকাল 8:30টার দিকে চন্দ্রগঞ্জের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এসে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খালে পড়ে যায়। দুর্ঘটনার পর উদ্ধারে ছুটে আসে স্থানীয়রা। তাদের সাথে যোগ দেয় পুলিশ ও ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের পাঠানো হয় হাসপাতালে। ফায়ার সার্ভিস আসতে দেরি হওয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। চৌমুহনী ফায়ার ব্রিগেডে ফোন দেওয়ার পর ওনারা বলতেছে লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেডে ফোন দেওয়ার জন্য। আমরা যখন বললাম যে আপনি এখানে 8 কিলোমিটার দূরে আপনি আসতে কি সমস্যা, উনি কয় লক্ষ্মীপুর এরিয়া। সড়কটা লক্ষ্মীপুর থেকে আপনার চন্দ্রগঞ্জ সড়কটা একদমই বাজে সড়ক। কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কেন্দুরবাগ এবং দক্ষিণে 2টা টাইমার মেশিন স্থাপন করেছেন। এই কারণে বাস যখন ড্রাইভার প্রতি মিনিটে 50 টাকা জরিমানা দিতে হয়, তখন সে যখন দেখে যে প্রতি মিনিটে তার 50 টাকা জরিমানা দিতে হয়, তখন সে আর সামনে কি আছে এটা দেখে না। ভারী যন্ত্রপাতি না থাকায় খাল থেকে বাস উদ্ধারে বেগ পেতে হয়। বেপরোয়া গতি ও ভাঙাচোরা সড়কের কারণে দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। ড্রাইভারদেরকে নিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া উচিত এবং যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি এবং প্রয়োজনীয় ব্যবস্থা কামনা করতেছি। অত্যন্ত ভাঙা একটা রাস্তা এবং এই রাস্তায় যারা গাড়ি টাড়ি চালায় গাড়িগুলোর ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। গত 6 আগস্ট দুর্ঘটনাস্থলের মাত্র 1 কিলোমিটার দূরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এক পরিবারের 7 জন নিহত হন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 150 বছরের পুরনো কুমিল্লা পৌরসভা সিটি কর্পোরেশনের রূপান্তরের 1 বছর পার হলেও জনবল সংকটে বাড়েনি নাগরিক সেবা। সিটি কর্পোরেশনের 242টি পদের বিপরীতে আছেন 67 জন। জনবল সংকটের কারণেই নাগরিক ভোগান্তি যেমন বাড়ছে, তেমনি বাড়তি দায়িত্বে মানসিক চাপ বাড়ছে কর্মকর্তাদের উপরও। কুমিল্লা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে আছেন একজন প্রকৌশলী। গত 5 বছর যাবৎ স্বাস্থ্য কর্মকর্তার পদটি শূন্য থাকায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন নির্বাহী প্রকৌশলী আবু সাইদ ভূঁইয়া। একই সাথে তিনি প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব এবং একটি প্রকল্প পরিচালকেরও দায়িত্ব পালন করছেন। এই প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমাদের যে সেটআপ আছে, ওই সেটআপগুলোকে মেনটেন করার জন্য একজন ডাক্তার খুব দরকার এবং আমরা বারংবারই মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। পর্যাপ্ত জনবল না থাকায় এভাবেই কুমিল্লা সিটি কর্পোরেশনের অনেক কর্মকর্তাকেই আরও 2 থেকে 3টি করে পদের দায়িত্ব পালন করতে হচ্ছে। প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, রাজস্ব কর্মকর্তা, নগর পরিকল্পনাবিদের মতো গুরুত্বপূর্ণ পদ খালি দিনের পর দিন। আমাদের লোকবল নাই, সেজন্য আমরা একটু যথেষ্টই একটু প্রেসারে থাকি। আমাদের লোডটা একটু বেশি হয় এবং কাজকাম করতে গেলে আমাদের একটু সময় দেওয়া লাগে। কুমিল্লা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার 1 যুগেরও বেশি সময়ে 3 জন নির্বাচিত মেয়র দায়িত্ব পালন করেছেন। এরপরও সিটি কর্পোরেশনের জনবল সংকটের সমাধান না হওয়ায় সেবার মানের উন্নতি হয়নি বলছেন ভুক্তভোগীরা। মনে হয় চুক্তিভিত্তিকে অলরেডি দেওয়া আছে প্রায় 1000 লোকের কাছাকাছি। তো যদি আপনার পার্মানেন্ট লোক নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে দেশের বেকারত্ব কমবে, প্লাস নগরবাসী তার সুবিধাও খুব ভালো হবে। সেবা দিতে পারছে না বলেই কিন্তু আজকে আমাদের কুমিল্লায় যানজট মুক্ত হচ্ছে না।
সেই সেবাগুলি দিতে পারছে না বলেই কিন্তু আমরা জলবদ্ধতা থেকে আমরা মুক্ত পাচ্ছি না। তবে এর মধ্যে মন্ত্রণালয়ে জনবলে চাহিদা পাঠানোর কথা জানান সিটি কর্পোরেশনের প্রশাসক। মানুষের হয়রানি কমছে না, ভোগান্তি কমছে না। আমি এখানে যোগদানের পরে আমি অবহিত হয়েছি। আমি ইতিমধ্যেই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে আমি চেষ্টা করছি আগামী 2 মাসের মধ্যেই যেন জনবল পেতে পারি। কুমিল্লা সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে 12 লাখেরও বেশি মানুষের বসবাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী পর্যটন এলাকাগুলোর বেশিরভাগ রাস্তাই চলাচলের অনুপযোগী। ভাঙা সড়কের কারণে পর্যটকদের ভোগান্তির পাশাপাশি ঘটছে দুর্ঘটনাও। স্থানীয়রা বলছেন, অবকাঠামো উন্নয়ন হলে আরও এগিয়ে যাবে এই এলাকার পর্যটন। দ্রুত রাস্তা সংস্কারে প্রশাসনের উদ্যোগ নেওয়ার দাবি তাদের। তাহিরপুরে সীমান্ত ঘেঁষা জাদুকাটা নদীর শান্ত স্বচ্ছ জলরাশি। নদীর একদিকে ভারত সীমান্তের উঁচু সবুজ পাহাড়, অন্যদিকে পর্যটন আকর্ষণ বারেকের টিলা। এই সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করেন শত শত মানুষ। কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় বিপাকে পড়তে হচ্ছে পর্যটকদের। সরু ও ভাঙা রাস্তায় ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাদের। মোটামুটি আমরা খারাপই পর্যবেক্ষণ করেছি যে খুব একটা সুবিধার না। এই রাস্তাগুলোতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। রাস্তা যদি একটু উন্নত করা যায় তাহলে যারা একটু প্রবীণ তাদের ওঠার সুবিধা হবে এবং তারা সহজেই এই সুন্দর এবং দর্শনীয় স্থানটা ভিজিট করে তারা যেতে পারবে। শুধু বারেকের টিলাই নয়, তাহিরপুর উপজেলায় রয়েছে টাঙ্গুয়ার হাওর, শিমুল বাগান, রাজাই ঝর্ণা, টেকের ঘাট, শহীদ সিরাজ লেক সহ নানা দর্শনীয় স্থান। তবে জেলা শহরের সঙ্গে উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় সীমান্তবর্তী এসব এলাকার সড়ক পথে যাওয়ার প্রধান বাহন মোটরসাইকেল। রাস্তা ফাঁকা ছিল, অর্ধেকটা ভাঙ্গা। এই রাস্তাটা দিয়ে আমরা টুরিস্ট প্লেস চলতে অনেক কষ্ট হই। পর্যটন এলাকা যেগুলো, ওইগুলোর রাস্তাটা আসলে ভালো না। আর এদিকের দোকানগুলো একটু ডেভেলপ হইলে, থাকা বা খাওয়ার স্পটগুলো যেখানে মানুষ রেস্টুরেন্ট বা অন্য কিছু আছে, এগুলো একটু ডেভেলপ হলে ভালো। বেহাল সড়কের বিষয়টি স্বীকার করে মেরামতেই উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। এই বিষয়ে আমরা উন্নয়ন সমন্বয় সবাই কথা বলবো এবং আমাদের স্থানীয় প্রকৌশল যে বিভাগ আছে, এলজিইডির প্রকৌশলী আছেন, নির্বাহী প্রকৌশলী আছে, ওনার সাথে কথা বলবো এবং খুব দ্রুত যেন এই বিষয়টার সমাধান হয় তাকে অনুরোধ জানাবো। মনোমুগ্ধকর এই এলাকাটিতে সড়ক নির্মাণ সহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন হলে আরও বেশি সংখ্যায় পর্যটকের সমাগম হবে বলে মনে করছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনা সাতক্ষীরা মহাসড়ক সংস্কারের দাবিতে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। সকালে খুলনা সাতক্ষীরা মহাসড়কের 0 পয়েন্ট এলাকায় এই কর্মসূচি পালিত হয়। নিরাপদ সড়ক চাই খুলনা মহানগর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা মহাসড়কের দ্রুত সংস্কার দাবি করেন। খানাখন্দে ভরা সড়কে মানুষের নানা ভোগান্তির কথা তুলে ধরেন তারা। এছাড়া দাবি করেন সংস্কারের নামে টাকা লুটপাট বন্ধ করে সড়কটি মেরামত করতে হবে। খানাখন্দ প্রতিনিয়ত এখানে এই গাড়ি সড়ক দুর্ঘটনা ঘটতেছে, মানুষ মারা যাচ্ছে। আমরা চাই এই রাস্তা দ্রুত সংস্কার হোক। সড়কে মাছ ছেড়ে গর্তের মধ্যে আজকে প্রতিবাদ জানানো হচ্ছে, তার সাথে আমরা সর্বস্তরের মানুষ সমর্থন জানিয়েছি। আর ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।